এই টপিকগুলো পরে ফলো করাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, এখন তোমাদের বইও কেনা তো সম্ভব হচ্ছে না হয়তো, বা যদি বই কেনা সম্ভব হয়, বই কিছু ক্লিনিক্যাল মেথডের বই পাবে, ঠিক আছে? আমরা একটা বই ইউজুয়ালি ফলো করি, সেটা হচ্ছে ম্যাকলিওডস ক্লিনিক্যাল এক্সামিনেশন। ওটা একটু দেখবে, আর আমি এখন একটা ফরম্যাট বলার চেষ্টা করি, দেখো তোমরা কতটুকু ফলো করতে পারো। ফার্স্ট যে পয়েন্ট আমরা নিই সেটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, এটার মধ্যে কি কি পয়েন্ট আছে জানো? সবার আগে হচ্ছে নেম, রোগীর নাম কি। এই পয়েন্টগুলো একটু সবাই লেখো, আমি একটু আস্তে আস্তে বলছি, একটু লেখার চেষ্টা করো। পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, এটার মধ্যে কয়েকটা পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, আমি শেষ করে ক্লাস শেষ করে পরে। আচ্ছা, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের 1 নম্বর পয়েন্ট হলো কি নেম, ঠিক আছে? এরপরে আমরা বলি এজ, এরপরে সেক্স, তারপরে রিলিজিয়ন। সবাই কি লিখছো? পার্টিকুলার অফ দ্য পেশেন্টের পরে পয়েন্ট দুইটা একটু বলবেন আরেকটু? হ্যাঁ, অবশ্যই বলবো। 1 নম্বর হচ্ছে নাম, রোগীর নাম কি। 1 নম্বর হচ্ছে নেম, ঠিক আছে, নেম। সেকেন্ড হচ্ছে তার বয়স কত, এজ, নেম এজ। তারপরে সেক্স, ছেলে নাকি মেয়ে, সেটার সাথেও কিছু সম্পর্ক আছে অসুখের, একটু পরে আসছি, আগে একটু লিখে নাও, তারপর আমি বলছি। এরপরে হচ্ছে রিলিজিয়ান, নেম, এজ, সেক্স, রিলিজিয়ান। এরপরে অকুপেশন, নেম, এজ, সেক্স, রিলিজিয়ান, অকুপেশন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস, ঠিক আছে? তারপরে ডেট এন্ড টাইম অফ অ্যাডমিশন। এরপরে ডেট এন্ড টাইম অফ এক্সামিনেশন। দেখো তো তোমাদের কাছে কয়টা পয়েন্ট হলো? 9টা। আচ্ছা, সবার কাছে 9টা হয়েছে? Yes, ma'am. সবার কাছে জি। 9টা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পার্টিকুলার্স এর মধ্যে এই কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো পেশেন্টের কাছ থেকে, এই কয়েকটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো। এরপরের পয়েন্ট কি? এরপরের পয়েন্ট হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন্টস, ঠিক আছে? কথাটা কমপ্লেইন না, কমপ্লেইন্টস, প্রেজেন্টিং কমপ্লেইন্টস। হিস্ট্রি টেকিং এর 1 নম্বর পয়েন্ট ছিল পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন্টস। প্রেজেন্টিং কমপ্লেইন্টস লিখে এর নিচে একটা আন্ডারলাইন করে রাখো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। একটু কষ্ট করে আগে না বুঝেই লিখে রাখো, এরপর আমি বোঝানোর চেষ্টা করবো। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। 4 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস। পাস্ট, এখন প্রথমে বললাম হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তারপর বললাম হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, PAST, পাস্ট, আগের ইতিহাসটা কি ছিল রোগীর, ঠিক আছে? সেইটা হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। এরপরের পয়েন্টটা কি?
সবাই কি এইটুকু পর্যন্ত লিখতে পেরেছো সবাই? জি Ma'am. ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এরপরে আসবে ট্রিটমেন্ট হিস্ট্রি। ট্রিটমেন্ট হিস্ট্রি, অনেক সময় এটাকে ড্রাগ হিস্ট্রিও বলে, ঠিক আছে? ট্রিটমেন্ট হিস্ট্রি অথবা ড্রাগ হিস্ট্রিও বলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম হিস্টোরি অফ পাস্ট ইলনেস এর পরে কি হবে? এরপরে ট্রিটমেন্ট হিস্ট্রি। থ্যাংক ইউ ম্যাম। ট্রিটমেন্ট হিস্ট্রি। আচ্ছা, তোমাদের রোল নাম্বার 2 আছো ক্লাসে? রোল নাম্বার 2, রোল নাম্বার 2 ক্লাসে আছো? আচ্ছা, রোল নাম্বার 3 আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কার সাথে কথা বলছি? ম্যাম রোল নাম্বার 3। রোল নাম্বার 3, নাইমা? নাইমা দিলশাদ ইয়েস ম্যাম। নাকি? হ্যাঁ, ইয়েস ম্যাম। আচ্ছা। নাইমা, আমাকে এতক্ষণ পর্যন্ত যে পয়েন্ট গুলো লিখেছো একটু বলো তো, দেখি সবাই ফলো করতে পারছো কিনা একটু। ম্যাম ফার্স্ট পার্টিকুলার্স অফ পেশেন্ট, হুম সেটার ভিতরে নেম অফ পেশেন্ট, এজ, হুম সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, হুম marital status, address, date and time of admission, date and time of examination. Number ঠিক 2, আছে, ভেরি গুড। presenting complaints. Number 3, history of present illness. Number 4, history of past illness. Number 5, treatment history or drug history. ঠিক আছে, ভেরি গুড। তাহলে সবাই এ পর্যন্ত লিখতে পেরেছো আশা করি। এরপরে বলি ট্রিটমেন্ট হিস্ট্রির পরে যেটা আমরা লিখি সেটা হচ্ছে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি। এরপরে পয়েন্টটা হচ্ছে কি, ফ্যামিলি হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি, তারপরে ফ্যামিলি হিস্ট্রি। এরপরে হচ্ছে সোশিও ইকোনমিক হিস্ট্রি। তাহলে তিনটা বললাম পরে, পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি আর সোশিও ইকোনমিক হিস্ট্রি। হলো मैम सोशियो इकोनॉमिक और सोशल एंड इकोनॉमिक। সোশিও ইকোনমিক বলি আমরা, হ্যাঁ, সোশিও ইকোনমিক। আচ্ছা, তাহলে পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি। এরপরে কোনটা লিখতে হবে? এরপরে হচ্ছে ইন কেস অফ ফিমেল, এটা শুধু আসবে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ঠিক আছে? আর কয়েকটা পয়েন্ট আছে হিস্ট্রিতে যেগুলো আমরা সব সময় मैम की हिस्ट्री में বুঝলাম না ম্যাম। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি। ম্যাম সোশিও ইকোনমিকের পরে মেনস্ট্রুয়াল হিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কয়েকটা কথা হিস্ট্রি টেকিংয়ের মধ্যে আমরা সব সময় লিখি না, কিছু কিছু ক্ষেত্রে লিখি। যেমন ট্রাভেল হিস্ট্রি, এটা তুমি আদার হিস্ট্রির মধ্যে নোট করে রাখো। ট্রাভেল হিস্ট্রি সব পেশেন্টে লিখি না, কিছু কিছু পেশেন্টে লিখি। তারপর ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আদার্স এর মধ্যে? আচ্ছা, ট্রাভেলিং হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রি, হ্যাঁ, ট্রাভেল, বেড়াতে যাওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, কিছু কিছু অসুখের সময় এগুলো ইম্পর্টেন্ট। তোমরা লেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে এরপরে বলবো। ট্রাভেল হিস্ট্রি, হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি। এরপরে কি? এরপরে হচ্ছে
History of blood transfusion. History of blood transfusion. এই পর্যন্ত লিখতে পেরেছো সবাই? জি ম্যাম। Yes, আচ্ছা। ma'am. হিস্ট্রি টেকিং এর মধ্যে এই পয়েন্টগুলোর এই হেডলাইন গুলো মাথায় রেখে আমরা হিস্ট্রি টেকিংটা কমপ্লিট করি। এরপরে হচ্ছে এক্সামিনেশন, ঠিক আছে? এরপরে পয়েন্টটা হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে 1 নম্বর এক্সামিনেশন হচ্ছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন। 2 নম্বর পয়েন্ট কি? জেনারেল এক্সামিনেশনের পরে সিস্টেমিক এক্সামিনেশন। কি বললেন? আচ্ছা, জেনারেল এক্সামিনেশন বলেছি প্রথমে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক আমাদের অনেকগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, এলিমেন্টারি সিস্টেম আছে। সেই সিস্টেম গুলো আলাদা আলাদা করে আমরা এক্সামিনেশন করি, সেইটা বললাম সিস্টেমিক এক্সামিনেশন, ঠিক আছে? সিস্টেমিক এক্সামিনেশন, তাহলে প্রথমে জেনারেল এক্সামিনেশন, এরপরে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনের হেডলাইনের নিচে সাব হেডলাইন হিসেবে কয়েকটা কথা লিখে রাখো। একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম। 2 নম্বর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এরপরে রেসপিরেটরি সিস্টেম, তারপরে এলিমেন্টারি সিস্টেম, ম্যাম হ্যাঁ আবার লাস্ট আচ্ছা আরেকবার বলি। প্রথম এক্সামিনেশনের 1 নম্বর পয়েন্ট হচ্ছে জেনারেল এক্সামিনেশন, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আবার 4টা সিস্টেমকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই, বেশি গুরুত্ব দিয়ে দেখি। এটা সব রোগীর ক্ষেত্রেই দেখতে হবে। সেই 4টা সিস্টেম কি কি? 1 নম্বর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। 2 নম্বর কি? রেসপিরেটরি সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে রেসপিরেটরি সিস্টেম। 3 নম্বর হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি সিস্টেম শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম। তাহলে জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। আরো কিছু সিস্টেম আছে, সেগুলো আমরা সব পেশেন্টে দেখি না, কিছু কিছু পেশেন্টে দেখি যখন রিলেভেন্ট হয়। যেমন একটা রোগী তোমার কাছে গিরা ব্যথা নিয়ে আসলো, হাতে পায়ে ব্যথা নিয়ে আসলো, হ্যাঁ, তখন আমরা কোন সিস্টেম দেখবো? এগুলোর সাথে মাসকুলোস্কেলিটাল সিস্টেম, ঠিক আছে? তারপরে আরো এগুলো লিখতে হবে না, প্রথম 4টা লিখেছো না? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, বাকিগুলো খালি শোনো।
যেমন আর কি কি সিস্টেম আছে, যেমন মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, তারপরে endocrine তো system, হ্যাঁ এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে সেরকম, হ্যাঁ renal system. রেনাল সিস্টেম, এরকম আলাদা আলাদা অনেক সিস্টেম আছে যেগুলো আমাদের যখন রিলেভেন্ট মনে হবে তখন আমরা করবো, আদারওয়াইজ সবার ক্ষেত্রে করব না। তাহলে হিস্ট্রি আর এক্সামিনেশন এই দুটোর পয়েন্টের পরে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে যে তোমার একটা রোগীর কথা শুনে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে ফিজিক্যাল এক্সামিনেশন করে, ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে এই দুইটা পয়েন্ট, ঠিক আছে, জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। তাহলে পেশেন্টের হিস্ট্রি শুনে এবং তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে তোমার কাছে কি মনে হচ্ছে যে তার অসুখটা কি হতে পারে, তখন আমরা কি করি, একটা রোগীর এই হিস্ট্রিটা এবং এক্সামিনেশনটাকে একটা সামারাইজ করি, সেটাকে কি বলে, স্যালিয়েন্ট ফিচার্স। SALIENT, স্যালিয়েন্ট ফিচার্স, ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার্স। এটা হচ্ছে গিয়ে তুমি এতক্ষণ রোগীর সাথে কথাবার্তা বলে এবং তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করে তোমার কাছে সবগুলো ইনফরমেশন আসার পরে তুমি তখন সেটাকে যখন একটু সামারাইজ করে ছোট করে নিয়ে আসবে, তখন সেটাকে আমরা বলি স্যালিয়েন্ট ফিচার্স। ওকে, স্যালিয়েন্ট ফিচার্স। তারপরের পয়েন্ট কি, এগুলো কিন্তু সবগুলো পয়েন্ট, ঠিক আছে, ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে দুইটা সাবহেডিং, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, একটা সিস্টেমিক এক্সামিনেশন। আবার সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে কিছু জিনিস বললাম, বুঝতে পারছো সবাই? আমি একটু salient feature এর salient featureটা আবার একটু বলবেন? হ্যাঁ বলবো, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার হিস্ট্রি টেকিং, প্রথমে যেগুলো বললাম, particulars of the patient, তারপর প্রেজেন্টিং কমপ্লেইন্স, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, এগুলো অনেকগুলো হিস্ট্রি কথা বললাম না। এরপরে আবার এক্সামিনেশনের কথা বললাম, যে ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। এরপরে যেটা বড় পয়েন্টটা হবে সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স। স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে আমরা কি দেখি বা কি বলি, পেশেন্টের এতক্ষণ যে হিস্ট্রিটা তুমি নিলে এবং এক্সামিনেশনটা করলে, এটার মধ্যে এই সবগুলো জিনিসটা তুমি একটু সামারাইজ করে নিয়ে আসবে, ঠিক আছে, সামারাইজ করে নিয়ে এসে আমরা এটাকে লেখার চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলি স্যালিয়েন্ট ফিচার্স। SALIENT, স্যালিয়েন্ট, স্যালিয়েন্ট ফিচার্স, FEATURE, স্যালিয়েন্ট ফিচার্স। বুঝতে পারছো এখন? ইয়েস ম্যাম। আচ্ছা শোনো, তোমাদের জন্য এখন আমি যতই বলি বুঝতে পারছো, বা তোমরা যতই বলো যে হ্যাঁ বুঝতে পারছি, বোঝা আসলে খুব কঠিন, কারণ তোমরা তো কোনো ফরম্যাট দেখোনি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আপাতত তুমি শুধু পয়েন্ট গুলো একটু লিখে নাও, তারপর আমি আস্তে আস্তে যখন একটু এক্সাম্পল দিয়ে বলবো হয়তো কিছুটা ক্লিয়ার হবে। ম্যাম ওই salient feature তাহলে কনক্লুশনটা মানে হিস্ট্রি টেকিং এর যে ইনফরমেশন নিয়ে ওইটার হ্যাঁ, কনক্লুশনটা শেষের হচ্ছে দিকে। salient হ্যাঁ, feature। স্যালিয়েন্ট ফিচার্স। আচ্ছা, স্যালিয়েন্ট ফিচারের পরে আমরা যেটা লিখি তারপরের পয়েন্টটা লেখো, তাহলে ক্লিয়ার হবে আরেকটু। তারপরে আমরা লিখি প্রভিশনাল ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে যে অসুখ, আমার কাছে এই রোগীর সাথে এতক্ষণ কথাবার্তা বলে তাকে এরকম পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে মনে হচ্ছে হয়তো তার এই অসুখটা হতে পারে। যেমন ধরো যে তোমার কাছে একটা তোমার আমাদের ধরো বাসাতেই ধরো তোমার মা বাবা কেউ এসে, যখন তুমি আস্তে আস্তে আরেকটু ম্যাচিউর হবে, 3rd ইয়ার 4th ইয়ার 5th এরকম পড়া শেষ করবে, তখন কেউ একজন এসে বললো যে হ্যাঁ আমার 3 দিন ধরে জ্বর, কি ওষুধ খাবো বলতো, তখন কি তুমি, এটা কি একটা প্রেজেন্টিং কমপ্লেইন, তোমার কাছে আসলো জ্বর নিয়ে, তোমার কাছে একজন আসলো, একজন তোমাকে বললো, তখন তুমি তার সাথে তাকে রিলেভেন্ট কিছু জিনিসপত্র জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে আপনার কয়দিন ধরে জ্বর, জ্বরের সাথে আর কি সমস্যা আছে। এখন এখন যে অসুখটার জন্য আমরা সবাই এরকম ঘরে বসে ক্লাস করছি, সেই
অসুখের তো কিছু সিমটম সবাই জানো, তাই না? আমরা এখন সবাই জানি কি কি থাকে সেখানে। জ্বর, আর তার সাথে দেখি কেউ একজন বলো তো। জ্বর থাকে, জ্বরের সাথে- লস অফ স্মেল থাকে, লস অফ টেস্ট থাকে। গুড। আর কি থাকে? আর রেসপিরেটরি Loss of সিস্টেমের appetite. কমপ্লেইন থাকে, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমে কিছু কমপ্লেইন থাকে, যেমন তার কাশি থাকতে পারে, হালকা গলা ব্যথা থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ। শ্বাসকষ্ট থাকতে পারে, হ্যাঁ শ্বাসকষ্ট থাকতে পারে, যেটাকে শর্টনেস অফ ব্রেথ বলছো, শ্বাসকষ্ট থাকতে পারে। তাহলে যখন আমাদের কাছে এইরকম সময়ে ধরো একজন পেশেন্ট, যখনই একজন পেশেন্ট তোমার কাছে জ্বর নিয়ে, এরকম সময়ে একটা প্যান্ডেমিকের সময় যখন একটা পেশেন্ট জ্বর নিয়ে আসলো, জ্বর, তার সাথে সাথে তুমি তাকে কি জিজ্ঞেস করবে যে আপনার জ্বরের সাথে কয়দিন ধরে জ্বর। তারপরে কি জিজ্ঞেস করবো যে আপনার জ্বরের সাথে আর কি সমস্যা আছে। এই যে এতগুলো জিনিস আমরা বললাম না, এগুলো স্ক্রিনিং কোয়েশ্চেনের মতো তোমাকে জিজ্ঞেস করতে। আপনার জ্বরের সাথে গায়ে ব্যথা আছে কিনা, খাবারের স্বাদ ঠিক মতো পাচ্ছেন কিনা, নাকে গন্ধ ঠিক মতো পাচ্ছেন কিনা, কাশি আছে কিনা, গলা ব্যথা আছে কিনা, কোনো শ্বাসকষ্ট আছে কিনা, এই জিনিসগুলো জিজ্ঞেস করলাম না আমরা? জিজ্ঞেস করলাম। তারপরে এটা হচ্ছে আমার হিস্ট্রি টেকিং এর মতো হয়ে গেল। তারপর আমি রুগীটাকে একটু দেখলাম যে আসলেই তার টেম্পারেচার কতটুকু আছে। তার এখন পালস অক্সিমিটার বলে একটা যন্ত্র নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, শুনেছো সবাই? জি ম্যাম। কেউ দেখেছো, এরকম কেউ আছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। গুড, দেখে ফেলেছি আমরা এখন, কারণ তোমরা মেডিকেল স্টুডেন্ট, এইসব ব্যাপারে কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পালস অক্সিমিটার বলে একটা যন্ত্র পাওয়া যায়, এখন সবার ঘরে ঘরে আছে বলতে গেলে। এটা দিয়ে কি করে, ফিঙ্গার টিপে আঙ্গুলের মাথায় তুমি যন্ত্রটাকে লাগালে সেখানে কি দেখাবে যে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা, আমাদের পালস কত আছে, হ্যাঁ এই জিনিসগুলো দেখায়। এটাকে পালস অক্সিমিটার বলে, ঠিক আছে? পালস অক্সিমিটার বলে। আমাদের পালস রেটটা কত আছে আর স্যাচুরেশন ঠিক আছে কিনা এটা দেখলাম। তারপরে পেশেন্টকে আরো কিছু রিলেভেন্ট এক্সামিনেশন করলাম, করে তোমার কাছে মনে হলো যে হ্যাঁ রুগীটা জ্বরও আছে, বেশ অনেক জ্বর, 102-3 টেম্পারেচার, তার সাথে গায়ে ব্যথা আছে প্রচন্ড, তার সাথে পেশেন্টের একটু কাশি হচ্ছে। তারপরে তুমি হাতে পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশন চেক করলে, দেখলে যে স্যাচুরেশনটা কম। তখন তোমার কাছে এই সিচুয়েশনে কি মনে হবে, অসুখ কি হতে পারে? এখানে প্রভিশনাল ডায়াগনোসিসটা কি হতে পারে এখন? এখনকার সময়ে, হ্যাঁ এখনকার সময়ে যে কোনো পেশেন্ট জ্বরের সাথে এই সিমটম গুলো যদি থাকে এবং তার রক্তে অক্সিজেনের মাত্রাটা যদি কমে যায়, তখন আমরা কি ধরেই নিব যে তার প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে? এখানে কোভিড-19 ইনফেকশন। হ্যাঁ, আমাদের লেভেলে আমরা এইটুকু পর্যন্ত আসতে পারলাম যে তখন তাহলে এই পেশেন্টের এই যে জিনিসগুলো তুমি এক্সামিন করে আসলে, এই জিনিসগুলোকে ছোট করে যদি তুমি বলো, তখন তার সাথে তার আর কি জিজ্ঞেস করতে পারে যে এই রুগীটার কাদের বেশি অসুবিধা হচ্ছে কোভিড ইনফেকশনে, যারা একটু বয়স্ক, যাদের আরো কিছু অসুখ বিসুখ আছে, ধরো আগে থেকে তার ব্লাড প্রেশার, হাইপারটেনশনের ওষুধপত্র খায়, ডায়াবেটিস আছে আগে থেকে, এই অসুখগুলোর সাথে নাম সবাই জানি তাই না আমরা, হাইপারটেনশন, ডায়াবেটিস, হ্যাঁ জি ম্যাম। জানি তাই না সবাই? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই অসুখগুলো যাদের আগে থেকে আছে তারা দেখা যাচ্ছে বেশি ভুগছেন এই অসুখটাতে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এগুলোকে যদি তুমি সামারাইজ করে লেখো একটা প্যারাগ্রাফের বা 2টা প্যারাগ্রাফের মধ্যে, তখন সেটাকে আমরা বলি স্যালিয়েন্ট ফিচার্স। বুঝতে পারছো এখন? জি ম্যাম। আচ্ছা, স্যালিয়েন্ট ফিচার্স এর পরে যেটা আমার কাছে যে অসুখটা মনে হলো যে হ্যাঁ ওর এই অসুখটা হচ্ছে মনে হয়, তাহলে এটাকে কিসের আন্ডারে যাবে? এটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। এখন কি একটু ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম। আচ্ছা, প্রভিশনাল ডায়াগনোসিস তাহলে আসবে এইরকম যে একটা কোভিড-19 ইনফেকশন আমার কাছে এখন মনে হচ্ছে। আচ্ছা, তারপরে কোনো কিছুই আমরা 100% শিওর হতে পারি না একদম শুধু হিস্ট্রি নিয়ে আর কিছু এক্সামিনেশন করে। আমাদেরকে কি করতে হয়? পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাই না? তাহলে মাথায় কিছু অসুখ এক্সট্রা চিন্তা করে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তখন সেই অসুখগুলোকে আমরা যেটা হেডলাইনে লিখি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটু লিখে রাখো, প্রভিশনাল ডায়াগনোসিস এর পরে হেডলাইন হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাহলে এই রোগীটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে বললাম যে কোভিড-19 ইনফেকশন, হ্যাঁ
আচ্ছা, এটা ছাড়া তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কিছু হতে পারে? হ্যাঁ হতে পারে, তার এমনি কোভিড নিউমোনিয়া না, অন্য কোনো নিউমোনিয়া হয়েছে ডেঙ্গু হতে বা পারে। আগে থেকে, হ্যাঁ হ্যাঁ নিউমোনিয়া হয়েছে, তার অন্য কোনো নিউমোনিয়া হয়েছে। আচ্ছা, তারপর মানে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলো, সেটাও হতে পারে। তারপরে কি হতে পারে, তার আগে থেকে হয়তো ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, ব্রঙ্কিয়াল অ্যাজমাটার এক্সাজারবেশন হচ্ছে, সেই জন্য তার কাশি আগে একটা ভাইরাল ফিভার হয়ে তার কাশিটা বেড়ে গেল, রক্তে অক্সিজেনের মাত্রাও কমে গেছে, তাহলে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হতে পারে। তারপরে তার আগে থেকে শ্বাসনালীর আরো অন্য অসুখ আছে, সেগুলো কিছু হতে পারে। তাহলে এগুলো কিসের মধ্যে আসবে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে। আমরা ছোট করে বলি ডিডি, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আপাতত একটু লিখে রাখো, তারপর আবার যখন এক্সপ্লেনেশন শুনবে তখন হয়তো আস্তে আস্তে কিছুটা ক্লিয়ার হবে। তাহলে প্রভিশনাল ডায়াগনোসিসের পরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরের পয়েন্ট কি? এরপরের পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশনস, পরীক্ষা নিরীক্ষা। আমরা কিছু রোগীর অনেক পরীক্ষা নিরীক্ষা করাবো না, কিন্তু রিলেভেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের সাধারণত করাতেই হয়, কারণ একই রকম সমস্যা নিয়ে অনেক অসুখ আসতে পারে। সেই জন্য কখনোই শুধু রোগীর কথা শুনে বা একটু শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে 100% আমরা কখনো শিওর হতে পারি না। কখনো কখনো পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও খুব, কি বলবো, ইনডিটারমিনেট থাকে বা মাঝামাঝি থাকে, আমরা বুঝতে পারি না, সবকিছু মাথায় রেখে চিকিৎসা দিতে হয়। সেই জন্য সবসময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পরে আমরা কি করব, কিছু ইনভেস্টিগেশন করব। ওকে, তাহলে এরপরে পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশনস। ইনভেস্টিগেশনস যখন হয়ে যায়, ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো যখন আমাদের জানা হয়ে যায়, তখন আমরা কি বলতে পারি, একটা কনফার্মেটরি ডায়াগনোসিস। এরপরে পয়েন্ট হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস বা ফাইনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটাকে বলে কনফার্মেটরি ডায়াগনোসিস। ঠিক আছে, কনফার্মেটরি ডায়াগনোসিস। সবাই কি লিখতে পারছি আমরা নাকি আবার বলবো? লিখতে পারতেছি ম্যাম। লিখতে পারছি না। আচ্ছা, ম্যাডাম প্রভিশনাল ডায়াগনোসিসের পরে কি তাহলে কনফার্মেটরি ডায়াগনোসিস? না, প্রভিশনাল ডায়াগনোসিসের পরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পরে কি? ইনভেস্টিগেশনস। ইনভেস্টিগেশন মানে কি? পরীক্ষা নিরীক্ষা। আমরা রক্ত পরীক্ষা করি, বুকের এক্সরে করি, কিছু কিছু ক্ষেত্রে ইউরিনে টেস্ট করতে হয়, এগুলো ইনভেস্টিগেশনস। তারপরে কি? ইনভেস্টিগেশনস এর পরে হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস। ম্যাডাম প্রভিশনাল ডায়াগনোসিস আর কনফার্মেটরি ডায়াগনোসিস কি মানে সবসময় এক হবে নাকি আলাদা হতে পারে? না, সরি, আমরা সাধারণত যখন একটা কেস প্রেজেন্টেশনের জন্য রেডি করি, হ্যাঁ, কেস প্রেজেন্টেশন মানে যখন রোগী যে কোনো সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়, আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিস মাথায় রেখে প্রথমে চিকিৎসা দেওয়া শুরু করি, ঠিক আছে? পরবর্তীতে যখন তার ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো হাতে আসে, তখন অনেক সময়ই তোমার প্রভিশনাল ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যায়, কনফার্মেটরি ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যায়, প্রভিশনাল ডায়াগনোসিসের মতো সেম থাকে না। ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো আসার পর অনেক ক্ষেত্রেই কনফার্মেটরি ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু স্টুডেন্ট থাকাকালীন সময়, ধরো আমরা তোমরা যখন মানে ফাইনাল পরীক্ষা দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তো আর ইনভেস্টিগেশনের রিপোর্ট তোমাদের হাতে দেওয়া হয় না, বা পরীক্ষাতে তো ইনভেস্টিগেশনের রিপোর্ট আমরা হাতে পাবো না। সেসব ক্ষেত্রে আমরা প্রভিশনাল ডায়াগনোসিসটা আর কনফার্মেটরি ডায়াগনোসিসটা ইউজুয়ালি সেম রাখি। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাডাম। কিন্তু প্র্যাকটিক্যালি পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেসেসই দেখা যায় যে কনফার্মেটরি ডায়াগনোসিস বা ফাইনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস আর প্রভিশনাল ডায়াগনোসিস সেম থাকে না, অনেক সময় চেঞ্জ হয়ে যায় প্র্যাকটিক্যালি। কিন্তু পরীক্ষার
উদ্দেশ্যে বা পরীক্ষার ফরম্যাটে এগুলোতে সাধারণত তোমার প্রভিশনাল ডায়াগনোসিস আর ফাইনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা সেমই রাখি। বুঝতে পারছো? জি ম্যাম। কারণ পরীক্ষা যখন পর্যন্ত তোমরা আন্ডারগ্রেডে যখন পরীক্ষা দিচ্ছ তখন তো কোনোটা ইনভেস্টিগেশনের রিপোর্ট হাতে থাকে না আমাদের, হ্যাঁ, আমরা শুধু ইনভেস্টিগেশন গুলোর নাম লিখি, ঠিক আছে? জি ইনভেস্টিগেশন গুলোর নামটা লিখে দিই যে আমরা এই রোগীটার ক্ষেত্রে এই ইনভেস্টিগেশন করা জরুরি। আমরা জানতে চেষ্টা করি বা তোমাদের কাছ থেকে জানতে চেষ্টা করি যে তোমরা এটা বুঝতে পারছো কিনা যে এই রোগীটার জন্য এই পরীক্ষাগুলো করতে হবে, ঠিক আছে? তোমাদের ইনভেস্টিগেশনের নামগুলো পর্যন্ত লিখতে হবে, রিপোর্ট গুলো লেখাটা জরুরি না। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রেই তোমার প্রভিশনাল ডায়াগনোসিস আর কনফার্মেটরি ডায়াগনোসিস আমাদের পরীক্ষা পারপাসের জন্য সেমই থাকে দেখা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা এরকম না, ডিফারেন্ট। ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, এরপরে কনফার্মেটরি ডায়াগনোসিস এর পরে কি? এরপর আমরা চিকিৎসা দিব। এত কথাবার্তা, এত পরীক্ষা নিরীক্ষা, এত সবকিছু কিসের জন্য? যে রোগীটার কষ্টটা কমাতে হবে, সেটাকে কি চিকিৎসা দিতে হবে, কিছু ট্রিটমেন্ট হিস্ট্রি। তারপরে ট্রিটমেন্ট হিস্ট্রি পরে কি করব? লাস্টে রোগীকে ওষুধপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম, তারপর সে কেমন আছে, ভালো আছে না আরো খারাপ হয়ে গেল, আরো সমস্যা হলো, কি হলো না হলো সেটাকে আমরা আবার জানার চেষ্টা করি। সেটাকে কি বলে? ফলো আপ। লাস্ট পয়েন্টটা হচ্ছে তাহলে ফলো আপ। তোমাদের এই ক্লিনিক্যাল ক্লাসগুলো কতক্ষণ হয়? আমাদের নর্মালি তো ওয়ার্ডে 2 ঘন্টার জন্য প্লেসমেন্ট থাকে থার্ড ইয়ারে। তোমাদের এই ক্লাসগুলো কতক্ষণ হয়? হ্যাঁ 2 ঘন্টায় হয়, 12টা 15 পর্যন্ত। আচ্ছা, তাহলে তো আমাদের হাতে সময় আছে। এখন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সবাই কি এ পর্যন্ত লিখতে পেরেছে না আরেকবার বলবো? পেরেছে সবাই লিখতে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এভাবে কখনো থার্ড ইয়ারের ক্লাস নিইনি, এর আগে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, ফিফথ ইয়ারের ক্লাস নেওয়া হয়েছিল। ওদের যেটা সুবিধা ছিল, কিছুটা হলেও তো ওয়ার্ডে এক্সপোজার ছিল বা ক্লাস তো কিছু করেছিল, ওদের জন্য ফলো করাটা একটু হয়তো তোমাদের থেকে সহজ ছিল। তো তোমাদের জন্য আসলে খুব কঠিন, আমি পার্সোনালি এটা বুঝি, জানি যে এভাবে তো থার্ড ইয়ারের ক্লাস হয় না। ওয়ার্ড প্লেসমেন্ট তো এরকম না অ্যাকচুয়ালি, এরকম আমাদের থিওরিটিক্যালিও পড়ার কথা না, পড়ানোর কথা না, পেশেন্ট বেড সাইডে এগুলো পড়ানোর কথা, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন পেশেন্ট নাই বা সিচুয়েশনটা এরকম না, আবার কখন সবকিছু স্বাভাবিক হবে এটাও কেউ জানি না আমরা, এই জন্যই আসলে এভাবে ক্লাসটা শুরু করা, এভাবে নেয়া। এই জন্য যে কোনো জায়গাতে যদি তোমাদের কনফিউশন থাকে এটা সাথে সাথে জানাতে হবে যে এখানে বুঝতে পারছি না, তখন আমি আবার ওই জায়গাটা রিপিট করার চেষ্টা করবো, ঠিক আছে? ফরম্যাট এখন যা লিখেছো এটাকে আবার একটু সবাই গুছিয়ে ঠিক করে রাখবে, কারণ এই ফরম্যাটটা নিয়েই আমরা এই 3 বছর ধরো, থার্ড ইয়ারে তোমাদের প্লেসমেন্ট থাকবে, ফোর্থ ইয়ারে প্লেসমেন্ট থাকবে, তারপর আলটিমেটলি ফিফথ ইয়ারে প্লেসমেন্ট থাকবে, এই ফরম্যাটটার উপরেই আমরা কাজ করি, ঠিক আছে? এর সাথে হয়তো ছোটখাটো জিনিস যোগ হবে, কিন্তু এটুকু বেসিক, এটা বাদ যাবে না, ঠিক আছে? এটার সাথে যোগ হতে পারে, কিন্তু এখান থেকে কোনো পয়েন্ট বাদ যাবে না। এখানে যেটা সমস্যা হয়, অনেক জায়গাতেই তোমাদের বানানে ভুল হয়ে থাকে, ঠিক আছে? যেমন পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, প্রেজেন্টিং কমপ্লেন্টস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ট্রিটমেন্ট হিস্ট্রি, তারপরে পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, ইন কেস অফ ফিমেল মিনস্ট্রুয়াল হিস্ট্রি, তারপরে ফিমেলদের আরো একটা হিস্ট্রি নিতে হয় যদি ম্যারিড হয়, কি এটা, ম্যারিড হয় অথবা প্রেগনেন্ট যদি হয়, তাহলে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল হিস্ট্রি, এগুলো তোমাদেরকে অবস এন্ড গাইনিতে আবার পড়ানো হবে। এরপরে এক্সট্রা কিছু হিস্ট্রি নিতে হয়, ট্রাভেলিং হিস্ট্রি। আচ্ছা, আমার একটা ফোন এসছে, আমি একটু ফোনটা ধরে নিই, হসপিটাল থেকে মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যারকে শুধু বললেই হবে যে আমি ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, স্যার কি খোঁজ করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের। হ্যাঁ, ওকে।
সরি, তোমাদের ক্লাসে কথা বলার জন্য ফোন এসেছিল, তো সেজন্য কথা বলতে হলো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল ইকোনমিক হিস্ট্রি। এই হিস্ট্রি অংশটুকু, এগুলো কোনো জায়গাতে যেন বানান ভুল হয় না, ঠিক আছে? আর এই হেডলাইন গুলো সবসময় লেখার পরে নিচে আন্ডারলাইন করতে হয়। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে যখন এক্সামিনেশনের পার্টটা শুরু হলো, ফিজিক্যাল এক্সামিনেশন, ব্রড হেডলাইনটা বা বড় হেডলাইনটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। এটার আন্ডারে দুইটা হেডলাইন যাবে, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, আরেকটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আরো কথাবার্তা আছে, পড়বো। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে অনেক কথা আছে, সেটাও পরে পড়বো। এরপরে আসে জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশনের পরে আসে কি, কোন পয়েন্ট আসে বলো? সবার কাছে লেখা আছে, দেখে বলো। সাইলেন্ট ফিচার। সাইলেন্ট ফিচার ম্যাম। ফিচার্স, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। স্যালিয়েন্ট ফিচার্সটাকে আমরা খুব ইম্পর্টেন্স দিই। কেন? যে এখানে সামারাইজ ইনফরমেশন থাকে স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে। ফিচার্স এর পরে তুমি যখন সব তোমার এশন এবং তোমার হিস্ট্রি ইনফরমেশন এবং এক্সামিনেশনকে যখন অ্যাড করলে, তখন তোমার কাছে কোন অসুখটা মনে হচ্ছে যে এটা হতে পারে, সেটা আমরা লিখি কোথায়? কোথায় লিখি সেটা? প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস। ভেরি গুড, প্রভিশনাল ডায়াগনোসিস লিখি। প্রভিশনাল ডায়াগনোসিস ছাড়া আর যে অসুখগুলো তার হতে পারে বলে মাথায় রাখতে হবে, সেগুলো আসবে কোথায়? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর মধ্যে, ঠিক আছে? আর এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোকে আমি আলাদা করবো প্রভিশনাল ডায়াগনোসিস থেকে, এই জন্য আমাকে কি করতে হবে? ইনভেস্টিগেশনে হেল্প নিতে হবে। পরীক্ষা নিরীক্ষায় রিপোর্ট বা রেজাল্ট গুলোর হেল্প নিতে হবে। সেটাকে আমরা ধরে কোথায় লিখবো? ইনভেস্টিগেশনস এর আন্ডারে কিছু মিনিমাম ইনভেস্টিগেশন করতে হয়, সেগুলো রাখবো, ঠিক আছে? এরপরে ইনভেস্টিগেশন করার পরে যেটা ফাইনাল আমার কাছে রেজাল্ট হাতে আসলো, সেটা হচ্ছে ফাইনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলো বা কনফার্মেটরি ডায়াগনোসিস বলো, যেটাই কনফার্মেটরি ডায়াগনোসিস, ঠিক আছে? এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রিটমেন্ট হিস্ট্রি। তারপরে কি করি? ফলো আপ করি। ঠিক আছে, সবাই এ পর্যন্ত লিখতে পেরেছে? Yes, ma'am. আচ্ছা, এরপরে তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোথায় কোন পয়েন্ট গুলো লিখতেই হবে। যেমন পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের মধ্যে 1 নম্বর হচ্ছে নেম অফ দ্য পেশেন্ট। নামটা কি? আমার একটা আইডেন্টিফিকেশন। কার হিস্ট্রি তুমি নোট করছো? তোমার রুগীর নাম কি? রুগীর সাথে একটা র্যাপো তৈরি করা হয়েছে। র্যাপো মানে কি? তোমার একটা রুগীকে যে হঠাৎ করে যদি তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ কি সমস্যা বলেন, তখন ওভাবে এই অ্যাপ্রোচে গেলে তো জিনিসটা সুন্দর হয় না। আমরা কি করব? হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবা, আমি এখানকার ডাক্তার, আপনাকে একটু দেখবো, আপনার অসুবিধাগুলো আমাকে একটু বলেন। আচ্ছা, আগে বলেন আপনার নাম কি? এভাবে আমরা আগাই, ঠিক আছে? যখন পেশেন্টের সাথে কথা বলতে যাব, তখন আমাদেরকে এভাবে আগাতে হবে। আগে তোমার নিজের পরিচয় দিয়ে তারপরে কথা বলতে হবে, যে তুমি তার সাথে কথা বলতে যাচ্ছ কি পারপাসে, কিসের জন্য কথা বলতে যাচ্ছ, কেন জানতে চাচ্ছ, এই জিনিসগুলো এভাবে ভাবে। আর যদি রোগী কোনো একটা সমস্যা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, খুব অসুবিধার মধ্যে আছে, তখন আমরা দেখা যাচ্ছে যে তার এই অসুবিধাগুলোর দিকেই বেশি জোর দিব বা ওগুলোই আগে জানতে চাবো। আমার কথা বুঝতে পেরেছো? ধরো আমার অনেক দিন ধরে হাতের আঙ্গুলে গিরাগুলোর মধ্যে ব্যথা, অনেক দিন ধরে ব্যথা, 3-4 সপ্তাহ হয়ে যাচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না। তখন আমি ডাক্তার দেখাতে আসলাম। সেটা আমার এটা কি সমস্যা হচ্ছে? তাহলে 6 সপ্তাহর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো আমার হচ্ছে অনেক, এই টার্ম গুলোর সাথে তো তোমরা পরিচিত না। পরিচিত ক্রনিক আর অ্যাকিউট, বোঝো এগুলো? জি ম্যাম। ক্রনিক হচ্ছে বোঝো? এর আচ্ছা, লংজেভিটিটা অনেক, আর অ্যাকিউট হচ্ছে লংজেভিটিটা একটু কম। লনজিভিটি মানে ডিউরেশন কথাটা, ঠিক জি, আছে? duration। যখন প্রেজেন্টিং কমপ্লেইন্টের ডিউরেশনটা বেশি হয়, তখন আমরা এটা বিভিন্ন অসুখের জন্য বিভিন্ন রকম, ঠিক আছে? বিভিন্ন অসুখের জন্য এটা বিভিন্ন রকম। যখন কোনো জয়েন্ট পেইন 6 উইকস এর বেশি থাকে, 6 সপ্তাহের বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি ক্রনিক, ঠিক আছে? ক্রনিক কেস।
তো ক্রনিক একটা সমস্যা নিয়ে রোগী ডাক্তারের কাছে যখন আসে তখন একরকম ভাবে ডাক্তার কথা বলেন, কিন্তু যদি রোগী প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, কিছুই ছিল কোনো অসুবিধাই ছিল না, রোগী একদম ভালো ছিল, এখন হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা, উপর পেটে খুব ব্যথা হচ্ছে, এটা নিয়ে ডাক্তারের কাছে আসলো, তখন তুমি পেশেন্টটা দেখতে গেলে তখন তাকে তার নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি এত কথা জিজ্ঞেস করলে তো রোগী বিরক্ত হয়ে যাবে, তাই না? বিরক্ত হয়ে যাবে না যে আমি পেটে পড়ে যাচ্ছি আর আমার বাড়ি কোথায়, আমি কি করি না করি, এত কিছু জিজ্ঞেস করছে, তখন তুমি কি করবে? শুধু রোগীর নামটা শুনে তুমি তার সাথে কথা বলা শুরু করে দিবে, তাই না? তাহলে রোগী কখন কোন সমস্যা নিয়ে কোন অবস্থায় আছে সেটা বুঝে আমরা সবসময় কথা বলতে চেষ্টা করবো। বোঝা যাচ্ছে কথা? জি ম্যাম। তখন যদি দেখো যে না রোগী ব্যথায় বা যে কোনো কষ্টে খুবই কষ্ট পাচ্ছে, তখন তার এই ফরম্যাট হয়তো আমরা সব সময় ফলো করতে পারি না, কিন্তু এটা তোমাদের একটু প্র্যাকটিক্যাল কেসে বললাম যে প্র্যাকটিক্যালি পেশেন্ট দেখতে গিয়ে অনেক সময় আমরা আগে পিছিয়ে করে সব ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সব জায়গাতে এই ফরম্যাটে হিস্ট্রি গুলোকে নেই, যেন একটা ইউনিফর্মিটি সব জায়গায় থাকে, সবাই যেন আমরা একইভাবে হিস্ট্রিটা নিতে পারি, একই ইনফরমেশন যেন সবাই নেওয়ার চেষ্টা করি, সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা রোগীর নাম জিজ্ঞেস করি, তারপরে জিজ্ঞেস করি আচ্ছা আপনার বয়স কত বাবা, তারপরে রিলিজিয়ান তুমি নাম থেকে কিছুটা আইডিয়া করে ফেলতে পারবে, রিলিজিয়ান কখন যদি তুমি না বুঝতে পারো তখন রিলিজিয়ানটাকে আলাদা করে জিজ্ঞেস করতে হয়, আদারওয়াইজ এত স্পেসিফিক্যালি আমরা জিজ্ঞেস করি না, অধিকাংশ সময় আমাদের নাম থেকে কিছু আইডিয়া করে নেওয়া যায়, যদি বুঝতে না পারো তখন রিলিজিয়ান জিজ্ঞেস করতে পারো আপনি কি কাজ করেন। ঠিক আছে, এই অকুপেশনের সাথেও কিন্তু ডিজিজের কিছু সম্পর্ক আছে, যেমন কিছু কিছু অকুপেশনে কিছু কিছু ডিজিজ প্রিভেলেন্ট থাকে, মানে কিছু কিছু অকুপেশনের পেশেন্টদের কিছু কিছু অসুখ হওয়ার প্রবণতা বেশি থাকে, কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, যেমন কিছু ইনফেকশাস ডিজিজ আছে, ঠিক আছে, ইনফেকশাস ডিজিজ আছে কিছু যেগুলো ধরো তোমার লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে কিছু অকুপেশনে প্রিভেলেন্ট বেশি 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 পাওয়া যায়, তখন আমরা সেই অসুখগুলোর কথা মাথায় রাখতে পারি। তারপরে যেমন অ্যাজমা, অ্যাজমার সাথে তো অ্যাজমা অসুখটার নামের সাথে তো সবাই পরিচিত, তাই না? জি ম্যাম। বাংলা কি অ্যাজমার জানো সবাই? শ্বাসকষ্ট, হাঁপানি। অ্যাজমার মানে শ্বাসকষ্ট না, অ্যাজমার বাংলা হচ্ছে হাঁপানি। আচ্ছা আমি যে এতক্ষণ বাংলায় ক্লাস নিচ্ছি, আমাদের তো অনেক ভাইরাসও আছে মনে হয় না? হ্যাঁ, ফরেনার স্টুডেন্ট আছে তোমাদের সবাই কিছু? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ফরেনার স্টুডেন্টরা কি ফলো করতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ সবাই? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা তোমরা বাংলা বোঝো মোটামুটি নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা যত তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে বাংলা তত ইজি হবে, কারণ পেশেন্টের সাথে কথা বলতে গিয়ে আলটিমেটলি লাগেই। হ্যাঁ তোমরা আরো আগে বলে ভালো হতো, আমি আসলে বাংলায় যত ফ্লুয়েন্ট ইংলিশে তত ফ্লুয়েন্ট না, তারপরেও যদি ফলো করতে অসুবিধা হয় আমি ইংলিশে বলবো। ফলো করতে পেরেছো এতক্ষণ পর্যন্ত যা বলেছি সেগুলো? ইয়েস ম্যাম। আচ্ছা, অ্যাজমা যে অসুখটা এটা বাংলা হচ্ছে হাঁপানি। হ্যাঁ, এই রোগীরা কি নিয়ে আসে সাধারণত তাদের যেটা সমস্যা থাকে যে শ্বাসের কষ্ট থাকে, শ্বাসকষ্ট মানে তারা দেখা যায় যে কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে। তাহলে ইংলিশে যদি বলি এটা হচ্ছে কাফ, খুব কমন একটা প্রেজেন্টিং কমপ্লেইন, কাফ আর কি থাকে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট। ঠিক আছে, পেশেন্টদের প্রেজেন্টিং কমপ্লেইন হয় ইউজুয়ালি কাফ এন্ড ব্রেথলেসনেস। ঠিক আছে, আচ্ছা এখন এটার অকুপেশনের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে। কিছু কিছু অকুপেশন আছে যেমন যারা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে, ধরো তার এরকম কোন পেশেন্টদের যদি অ্যাজমা থাকে তাদের কাপড়ের ফ্যাক্টরিতে অনেক ফাইবার থাকে না, কাপড়ের ইয়েতে যারা কাজ করে, ধরো গার্মেন্টস এ যারা কাজ করে ওখানে অনেক ফাইবার টাইবার ওড়ে, তাদের দেখা যাবে যে এই কমপ্লেন গুলো তাদের ওয়ার্কিং ডেজে বেশি হবে,
উইকডেজে বেশি হবে, কিন্তু উইকেন্ডের দিকে তার সিমটম গুলো কম থাকবে। এই অ্যাজমাটাকে আমরা আলাদা করে একটা নাম দিয়েছি, সেটাকে বলে অকুপেশনাল অ্যাজমা। ঠিক আছে, অকুপেশনাল অ্যাজমা। এই জন্য পেশেন্টের অকুপেশনটা জানা আমাদের জন্য খুব জরুরি। তারপরে যেমন ম্যাম, বলো। যারা যারা ঝুট মিলে কাজ করে তাদেরও হয় না অকুপেশনাল অ্যাজমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। জুট মিলে যারা কাজ করে তাদের হয়, অনেকের যারা ময়দা দিয়ে কাজ করে, ফ্লাওয়ার নিয়ে কাজ করে তাদের হয়। তারপরে ধরো কনস্ট্রাকশন ওয়ার্কার পোল্ট্রিতে যারা কাজ করে, হ্যাঁ পোল্ট্রি ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অনেক সময় হয় অকুপেশনাল অ্যাজমা। তাদের দেখা যায় যে উইকডেজে তার সিমটম গুলো অনেক বেশি থাকে, উইকেন্ডে তার অসুবিধাগুলো কম থাকে। ঠিক আছে, তাহলে এই যে অকুপেশনের সাথে আমার প্রেজেন্টিং কমপ্লেইন বা ডিজিজের একটা সম্পর্ক থাকতে পারে, এটাকে সব সময় মাথায় রাখতে হবে। যেহেতু তোমরা থার্ড ইয়ারে কেবল শুরু, আজকেই বেশি কথা বলে তোমাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না। আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টের এখনই মাথা মনে হচ্ছে যে এগুলো কি বলছে ম্যাডাম, কিন্তু আসলে সব ইনফরমেশন তো একদিনে নেওয়া সম্ভব হয় না। আজকে কেবল শুরু, তোমাদের মেডিসিন আলটিমেটলি 5th ইয়ারে গিয়ে লাগবে, কিন্তু এখন এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট টাইম। থার্ড ইয়ারের এই ওয়ার্ক প্লেসমেন্টের টাইম বা এই পড়ানো গুলো খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা হচ্ছে একদম তোমার বেসিক জিনিসগুলো বলছি। এই বেসিক বা এই বেস লাইনের উপরে আমরা আলটিমেটলি আমাদের বিল্ডিংটাকে তৈরি করব। মেডিসিনের পড়া বা মেডিসিনের বোঝা বা সার্জারির বোঝা যেটাই বলো, সেগুলো সবই আমরা পড়াটা শুরু করি থার্ড ইয়ার থেকে। এই জন্য এখন সব ইনফরমেশন, এত নতুন ইনফরমেশন একসাথে মাথায় নিতে খুব কঠিন মনে হবে, কিন্তু আসলে এটা এত কঠিন না। ঠিক আছে, সহজেই আছে। এই জন্য আমরা ফরম্যাটটা দিয়ে দেই প্রথম দিন, যেন এই ফরম্যাটটা মাথায় রেখে তুমি হিস্ট্রিটা নাও, নিতে নিতে আস্তে আস্তে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অকুপেশনটা জানার চেষ্টা করব আমরা সব সময় রোগীর ক্ষেত্রে, তবে সব রোগীর ক্ষেত্রে না। যখন রোগী দেখবে যে একটা অসুখ বা একটা অসুবিধা নিয়ে খুব কষ্টে আছে, খুব ডিস্ট্রেসে আছে, আমরা বলি when the patient is in distress, তখন আমরা কি চেষ্টা করব যে পেশেন্টের এখনকার প্রেজেন্ট যে কমপ্লেইনটা, প্রেজেন্ট যে প্রবলেমটা, সেটাকে আগে অ্যাড্রেস করতে চেষ্টা করি। আর যখন দেখি যে পেশেন্টটা ঠিক আছে, মোটামুটি কাম কোয়াইট আছে, কথা বলতে পারবে, আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারবে, তখন আমরা তাকে আস্তে আস্তে এরকম পার্টিকুলার সবকিছু আলাদা আলাদা ধরে ধরে জিজ্ঞেস করি। কথা বুঝতে পারছো সবাই? রোগীর নাম, বয়স, এই জিনিসগুলো জানার পরে আমরা তার রিলিজিয়ান, তার অকুপেশন, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস জিজ্ঞেস করে নেই। তারপরে কি জিজ্ঞেস করব? এর পরের পয়েন্ট কি ছিল আমাদের? যে তার বাড়ি কোথায়। কেন? এটাও খুব ইম্পর্টেন্ট। কিছু অসুখ আছে যেগুলো আমাদের দেশের কিছু অঞ্চলে বেশি হয়, বাংলাদেশে আবার কিছু অসুখ আছে যেগুলো সারা পৃথিবীতে কিছু কিছু দেশে বেশি হয়, আছে না? ট্রপিক্যাল কান্ট্রিজে, আমাদের মতো এই ট্রপিক্যাল কান্ট্রিজ গুলোতে কি হয়, এই যে ইনফেকশাস ডিজিজ বেশি হয় আমাদের দেশে। এদিকে ডায়রিয়া, ট্রাভেলার্স ডায়রিয়া বলে, ডায়রিয়া, টাইফয়েড, ফিভার, এই অসুখগুলো আমাদের এইদিকে ট্রপিক্যাল কান্ট্রিতে বেশি প্রিভেলেন্ট, বেশি হয়। সেরকম ডেভেলপড কান্ট্রিতেও কিছু অসুখ আছে যেগুলো বেশি প্রিভেলেন্ট, আবার ডেভেলপিং কান্ট্রিতে কিছু অসুখ আছে সেগুলো বেশি প্রিভেলেন্ট। এরকম যেমন আছে, এগুলো তো আমরা কমিউনিটি মেডিসিনে পড়ি, তাই না? এন্ডেমিক জোন পড়েছো এগুলো নাকি? কমিউনিটি মেডিসিন এখন শুরু কেবল নাকি তোমাদের? দূরে যায় না এখনো। আচ্ছা, তাহলে এরকম একটা ছোট্ট দেশ বাংলাদেশে, বাংলাদেশেরও আবার বিভিন্ন রিজিয়নে, বিভিন্ন ডিস্ট্রিক্টে সব জায়গায় সব অসুখ হয় না। যেমন আমরা সবাই কমন জানি যে ম্যালেরিয়া একটা অসুখ আছে, নাম শুনেছো? ম্যালেরিয়া। জি ম্যাম। ম্যালেরিয়া আমাদের দেশে কোন অঞ্চলে বেশি হয় জানো? পাহাড়ি অঞ্চলে, চিটাগং, সিলেট। ভেরি গুড, চিটাগং হিল ট্র্যাক্টস এর দিকে বেশি হয়। ঠিক আছে, চিটাগং হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম যেটাকে বলে, ওইদিকে বেশি হয়। ঠিক আছে, চিটাগং হিল ট্র্যাক্টস এ ওইদিকে থেকে ঘুরে এসছে কিনা এই হিস্ট্রিটা আমরা নেই। তাহলে
ওখান থেকে যদি ঘুরে আসে সেটা কোথায় যাবে, হিস্ট্রি কোন অংশে যাবে, সেটা যাবে ট্রাভেলিং Travel. হিস্ট্রির মধ্যে, তাই না? আর সে যদি ওখানেই তার বাড়ি হয়, ওরকম এলাকা থেকে ওখানেই তার বাড়ি, সেটাকে আমরা বলি যে এন্ডেমিক জোন থেকে এসেছে সে, এরকম আমরা বলি। কথাটা বলি হচ্ছে কোনো অসুখ যদি কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বেশি হয়, তখন আমরা সেই এলাকাটাকে কি বলি, এন্ডেমিক জোন ফর দ্য ডিজিজ। ঠিক আছে, এগুলো আমরা কমিউনিটি মেডিসিনে, মানে তোমরা কমিউনিটি মেডিসিনে পড়বে, ঠিক আছে? তো সেই জন্য আমরা সবসময় অ্যাড্রেসটাও জানতে পাই, চেষ্টা করি। অনেক সময় এমন হতে পারে যে আমার দেশের বাড়ি এক জায়গাতে কিন্তু আমি এখন থাকি ঢাকায়, হতে পারে না এরকম? যেমন আমাদের যারা জি ম্যাম। ফরেনার স্টুডেন্ট যারা এখানে ক্লাস করে, তারা তো এই দেশ থেকে আসুক না কারা, এখন বাংলাদেশে এখানে ক্লাস করছে, তাহলে এখানে যে ডিজিজ গুলো প্রিভেলেন্ট সেগুলো সবগুলোই হতে পারে, তাই না? তাহলে এই জিনিসগুলো তার অ্যাড্রেস তো আসলে সে যে দেশে আছে সেখানেই তার অ্যাড্রেস, কিন্তু এখন তার প্রেজেন্ট অ্যাড্রেস কি হবে? অ্যাড্রেসের মধ্যে তাহলে দুইটা অংশ আছে, একটা তার পার্মানেন্ট অ্যাড্রেস আর আমাদের একটা প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, তাই না? তাহলে এগুলো মাথায় রাখবো যে তার আসলে বাড়ি কোথায়, এখন সে কোথায় থাকে, এই সবগুলো যত ইনফরমেশন বেশি নেওয়া যায় তত আমরা বেশি খুশি হই। সো অ্যাড্রেস বললাম, তারপরে কি ছিল পয়েন্ট? ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন এন্ড ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন, তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে যে রোগী কখন আসলো সেই জিনিসটা জানার চেষ্টা করি, কোন সময় আসলো এবং আমি কখন তাকে দেখলাম, এই অংশগুলো আমরা কভার করি। তাহলে এই যে সব কথাবার্তাগুলো বললাম, এটা হচ্ছে গিয়ে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট কি আর কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ও ম্যাম। কনফিউশন থাকবে, তোমাদের একটু বই পড়তে হবে। তোমরা এই বইটা আমি এনেছি, দেখো, ম্যাকলিওডস ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর একটা বই আছে হাচিসনস ক্লিনিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, তো একটা অন্তত ক্লিনিক্যাল মেথডস এর বই লাগবে তোমাদের। কথা শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সম্ভব হলে এই বইটা কিনে ফেলবে সবাই। বইটার নাম হচ্ছে ম্যাকলিওডস, MACLEOD''S। আমরা যত কিছুই পড়াই না কেন বা যেটাই বলি না কেন, বই তো বই পড়তেই হয়, তাই না? আমরা হয়তো সামারাইজ করে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বইয়ের সাবস্টিটিউট সেটা কখনো না। বইগুলো একটু কিনতে হবে আর পড়তেও হবে, কারণ এগুলো না পড়লে জানাটা কমপ্লিট হবে না। ঠিক আছে, ম্যাকলিওডস ক্লিনিক্যাল এক্সামিনেশন। আর একটা বই আছে হাচিসনস ক্লিনিক্যাল এক্সামিনেশন। ম্যাকলিওডটা বেশি ফলো করা হয়, হাচিসনস খুবই ভালো বই, লাইব্রেরিতে আছে, যখন খুলবে তখন ক্লাস শুরু হবে ফর্মালি, তখন নিশ্চয়ই দেখবে। তবে এর মধ্যে ম্যাকলিওডস বইটা কিনে একটু বাসায় যদি পড়ো তাহলে ভালো লাগবে, পড়তে মজা লাগবে। কথা বোঝা যাচ্ছে? বইয়ে অনেক সুন্দর করে এক্সাম্পল দিয়ে লেখা আছে, পড়লে কনসেপশন গুলো কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে যেটা কথা ছিল সেটাতে আসছে, সেটা হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন্টস। প্রেজেন্টিং কমপ্লেইন্টসটাকে আগে বলা হতো চিফ কমপ্লেইন্টস। আমি যখন তোমাদের মতো থার্ড ইয়ারে পড়ি তখন আমাদেরকে পড়ানো হয়েছিল চিফ কমপ্লেইন্টস, C/C এভাবে লেখা হতো, চিফ কমপ্লেইন্টস বা প্রেজেন্টিং কমপ্লেইন্টস। কিন্তু এখন টার্মটা চেঞ্জ করে এখন আমরা বলি প্রেজেন্টিং কমপ্লেইন্টস, মানে রোগী কি সমস্যা নিয়ে এসেছে, আমার কাছে কি অসুবিধাটা গুলোর কথা বলছে, সেগুলো হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন্টস। ঠিক আছে, তো প্রেজেন্টিং কমপ্লেইন্টস লেখার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের যে হিস্ট্রি টেকিং এর ফরম্যাট বললাম, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন্টস আর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এই দুইটা জায়গা যদি তোমরা একটু সুন্দর করে সময় দিয়ে নাও, তাহলে অনেক সময় অসুখটা হিস্ট্রি থেকে ক্লিয়ার হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে সবাই? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা। এখন আমি একটু বলার চেষ্টা করি। দেখো, প্রেজেন্টিং কমপ্লেইন্টসটা লেখো সবাই। এটার মধ্যে আলাদা করে কয়েকটা জিনিস বলবো, এটা একটু সবাই মাথায় রাখবে প্লিজ। প্রেজেন্টিং কমপ্লেইন্টস এর মধ্যে কি কথাটা আমরা লেখার চেষ্টা করি, যে
রোগী আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে এসছে সেগুলো হচ্ছে তার প্রেজেন্টিং কমপ্লেন্স, কিন্তু রোগীকে যখন জিজ্ঞেস করে, রোগী তো আর জানে না যে আমার জন্য কোন কথাটা ইম্পর্টেন্ট আর কোনটা আনইম্পর্টেন্ট, এত কিছু তো সে বুঝতে পারবে না, সে তার মতো করে বলবে। ওখান থেকে আমাকে বেছে নিতে হবে যে এই এই জিনিসগুলোকে আমি হিস্ট্রিতে হাইলাইট করব, এই অংশগুলোকে আমি বেশি করে লিখবো, ঠিক আছে? রোগী হয়তো মোস্ট অফ দা মানে মোস্ট অফ দ্য ইনফরমেশনই হয়তো আমার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু পেশেন্ট যখন কথা বলবে তখন তাকে কথা বলতে দিতে হবে। তারপর তুমি ওখান থেকে যেই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট তখন সেগুলোতে আমরা হাইলাইট করার চেষ্টা করবো। যেমন একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, তোমার কাছে যদি একটা পেশেন্ট বলে যে আমার জ্বর এসছে, তোমার কাছে এসে বললো যে আমার ডাক্তার সাহেব আমার জ্বর এসছে, আমি কি করব? তাহলে প্রথমে সবার আগে আমরা কি জিজ্ঞেস করি যে কতদিন ধরে জ্বর এসছে, তাই না? সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা কি জিজ্ঞেস করি যে কতদিন ধরে জ্বর এসছে। তাহলে যে কোনো একটা সমস্যা নিয়ে যখন আসে সেটা হচ্ছে তার সিমটম, আর এই সিমটমটাকে প্রথমেই আমরা জানতে চাই যে এই সিমটমটা কতদিন ধরে আছে, সেটা কি সিমটম উইথ ডিউরেশন। তাহলে প্রেজেন্টিং কমপ্লেন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট একটু লিখে রাখো, শুধু এইটুকু লিখে রাখো যে সিমটম উইথ ডিউরেশন। যেমন একটা পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন্ট কখনো শুধু ফিভার হবে না, ফিভার হলে অবশ্যই বলতে হবে যে ফিভার ফর 5 days, ফিভার ফর 2 days। বোঝা যাচ্ছে কোথাও? জি ম্যাম। তাহলে যে কোনো সিমটম যখনই আমি লিখবো আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে, সিমটম উইথ ডিউরেশন। মনে থাকবে? আমি 12টার মধ্যে ক্লাস শেষ করে দিব, একটানা অনেকক্ষণ বলছে, তোমাদের মনোযোগ থাকছে কিনা আমি জানি না। আমি যখন ক্লাস নেই ওয়ার্ডে তখন চেষ্টা করি যে সবাই যেন কথাগুলো শোনে, সেটা এনশিওর করতে চেষ্টা করি। এখন এভাবে ক্লাস নিচ্ছি আমার কাছে খুব অদ্ভুত লাগছে, কিন্তু কিছু করার নেই। যে কথাটাতে ছিলাম সেখানে আসি, সবসময় সিমটম গুলো হতে হবে ডিউরেশন সহ, সিমটম উইথ ডিউরেশন। ক্লিয়ার? যখনই যে কোনো সিমটম আমরা লিখবো, নোট ডাউন করব, তখন তার পাশে তার ডিউরেশনটা অবশ্যই লিখতে হবে। আমরা কয়েকটা সিমটমের কথা বললাম, একটা বললাম ফিভার, তারপরে বললাম ব্রেথলেসনেস এর কথা বলেছি, তাই না? জি ম্যাম। তারপরে পেইন, গিরা ব্যথার কথা বলেছিলাম একটু আগে, পেইন এর কথা বলেছি, পেইন নিয়ে আসলেও সেখানে ডিউরেশনটা অবশ্যই বলতে হবে। তাহলে যে কোনো সিমটম যখনই আমরা লিখবো সাথে সিমটম উইথ ডিউরেশন। 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর কথা কি সিমটম উইথ ডিউরেশন লিখবো। এখন এখানে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই যে কোন সিমটমটা আগে এসেছে সেটাকে আগে লিখি সাধারণত। এই যে সিমটম গুলোকে আমি সাজাবো, আমার ধরো 5 দিন ধরে জ্বর, জ্বরের সাথে গায়ে ব্যথা আছে, আর 3 দিন ধরে কাশি হচ্ছে। হ্যাঁ, তাহলে কোন সিমটমটাকে তুমি আগে লিখতে চাও সবাই? জ্বর। 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 জ্বরটা হচ্ছে ফিভারটা ম্যাম। হ্যাঁ, ফিভারটা আগে লিখবো কারণ ফিভার আগে এসেছে, ফিভার ফর 5 days। আর 2 নম্বর পয়েন্ট লিখবো কাফ ফর 3 days। তাহলে ক্লিয়ার হলো যে আমি 1 নম্বর কথা লিখবো সিমটম উইথ ডিউরেশন, 2 নম্বর কথা লিখবো যে অ্যারেঞ্জ দ্য সিমটমস অ্যাকর্ডিং টু ডিউরেশন। নর্মালি সাধারণত আমরা ডিউরেশন অনুযায়ী ওটাকে সাজাই, অথবা অনেক সময় আমরা অ্যাকর্ডিং টু সিভিয়ারিটিও এটাকে সাজাতে পারি, কিন্তু কমন রুল বা কমনলি ফলো করা হয় আগে এসে যেই সিমটমটা আগে সেটা আমরা আগে লিখি, ফিভার ফর 5 days আর কাফ ফর 3 days। ঠিক আছে? 3 নম্বর কথা কি, সবাই কি শুনতে পাচ্ছ? ম্যাম শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা, 3 নম্বর বলতে চাই সেটা হচ্ছে যে কোনো প্রেজেন্টিং কমপ্লেন্টসে ইউজ করা যাবে না। যেমন ফিভারটা একটা মেডিকেল টার্ম, জ্বর বলার জন্য ডাক্তার এসছে সবাই জানে, সো এটা একটা জেনারেল টার্মই এখন।
এই জন্য এখানে সমস্যা নেই। কিন্তু আবার ব্রেথলেসনেস, যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, সেটাও একটা জেনারেল টার্ম। কিন্তু ব্রেথলেসনেস এর একটা মেডিকেল টার্ম আছে, সেটা হচ্ছে ডিসনিয়া। ডিসনিয়া বা ডিফিকাল্ট ব্রিদিং, ডিসনিয়াটা ইউজ করা যাবে না প্রেজেন্টিং কমপ্লেন্টস এর মধ্যে। তোমাকে ইউজ করতে হচ্ছে ব্রেথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে ম্যাম আচ্ছা। প্রেজেন্টিং কমপ্লেন্টস এর জাস্ট জেনারেল নামটা লিখবো। হ্যাঁ, প্রেজেন্টিং কমপ্লেন্টস এর তাহলে তিনটা, আমি বললাম যে তিনটা নিয়ম আছে। এক নম্বর হচ্ছে যে কোনো সিমটম, আমি সিমটম উইথ ডিউরেশন লিখবো, যে কোনো সিমটম উইথ ডিউরেশন লিখবো। 2 নম্বর হচ্ছে এই যে সিমটম উইথ ডিউরেশন, এটাকে আমি অ্যাকর্ডিং টু ক্রোনোলজি বা অ্যাকর্ডিং টু ডিউরেশন অ্যারেঞ্জ করব, সাজাবো। 3 নম্বর বললাম যে মেডিকেল কোনো টার্ম ইউজ করব না। তাহলে প্রেজেন্টিং কমপ্লেন্টস এর রুল গুলো কি কি দাঁড়ালো? We must write the presenting complaints with its duration. We must write the presenting complaints with its duration. Second key, we must arrange the presenting complaints according to chronology or according to duration. Sometimes we might arrange it with according to the severity, but usually we follow that we write down the longer duration, the symptom with longer duration at the top, and then symptom with shorter duration at the bottom. ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর লাস্টে একটা নো বলেছি, নো মেডিকেল টার্ম ক্যান বি ইউজড ইন প্রেজেন্টিং কমপ্লেন্টস। নো মেডিকেল টার্ম ক্যান বি ইউজড ইন প্রেজেন্টিং কমপ্লেন্টস। ওকে? জি আচ্ছা, ম্যাম। এখন একটা কথা বলি, যে রুগী হয়তো তোমার কাছে 10টা সমস্যা বললো। হ্যাঁ, আমার জ্বর আছে, জ্বরের সাথে গায়ে ব্যথা আছে, মাথাও ব্যথা করে, হ্যাঁ কাশিও আছে, শ্বাসকষ্ট আছে, এরকম অনেকগুলো সমস্যা বলতে থাকে। তুমি কি সবগুলো লিখবে? সবগুলো লিখবো না। সবগুলো লেখা সম্ভব হয় না। হ্যাঁ, সবগুলো লিখতে গেলে তো প্রেজেন্টিং কমপ্লেন্ট লিখতেই এক পাতা চলে যাবে। আমরা এখান থেকে প্রেজেন্টিং যে কমপ্লেন্ট, রুগী যখন কথা বলবে তখন তাকে আমরা ইন্টারাপ্ট করব না, থামাবো না। যদি খুব বেশি রিলেভেন্ট কথাবার্তা বলে তখন আমরা অনেক সময় তাকে একটু গাইড করতে পারি যে হ্যাঁ আচ্ছা বুঝলাম, এটা তো অসুবিধা নিয়ে আসছেন, কিন্তু এখন কিসের জন্য আসছেন হাসপাতালে। এইরকম ভাবে কিছু কিছু সময় আমরা তাকে গাইড করি, তার কথাটাকে একটু ঘুরিয়ে আমার প্রয়োজনীয় কথার দিকে আনার চেষ্টা করি। কিন্তু প্রেজেন্টিং কমপ্লেন্ট অনেক কথাবার্তা বললেও আমরা সেটাকে সামারাইজ করে যতটুকু সংক্ষেপে আমরা চেষ্টা করি, সেটা 3টা কমপ্লেন্ট বা খুব বড় জোর 4টা, 3-4টার মধ্যে প্রেজেন্টিং কমপ্লেন্টসটা শেষ লিখতে চেষ্টা করি। আমরা এটাকে পয়েন্ট দিয়ে লিখি, 1 2 3 এভাবে লিখি। প্রেজেন্টিং কমপ্লেন্টসটাকে আমরা পয়েন্ট আকারে লিখি। যেমন 1 নম্বর বললাম যে ফিভার ফর 5 days, 2 নম্বর বললাম কাফ ফর 3 days, 3 নম্বর কি হতে পারে যে কাশি ছিল কিন্তু আজকে সকাল থেকে তার শ্বাসকষ্ট হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ ফর 1 day। হতে পারে না? এটা হতে পারে। তাহলে তার প্রেজেন্টিং কমপ্লেন্টস এরকম 3টা হলো। এরকম আমরা 3-4টার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। We try to summarize the patient's information and try to arrange it into fewer presenting complaints. The fewer the ম্যাম একটা fewer, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম একটা পেশেন্ট যদি অনেকগুলা বডি পার্টে যদি পেইন থাকে, পেইনের ডিউরেশন সেম, কিন্তু হচ্ছে তাহলে তো আমরা অ্যারেঞ্জ করব পেইনের সিভিয়ারিটি দিয়ে, তাই না? মানে কোথায় বেশি ব্যথা করে, কোথায় কম ব্যথা করে। আচ্ছা, তখন আমরা এভাবে অ্যারেঞ্জ না করে আমরা লিখি যে পেইন ইন মাল্টিপল সাইট বা জেনারেলাইজ, যদি অনেক জায়গায় বেশি ব্যথা হয়, অনেক জায়গাতেই ব্যথা হচ্ছে, জেনারেলাইজড বডি এক, এই টার্মগুলো ইউজ করি আমরা। ঠিক আছে? অথবা প্রথমেই বলে দিতে পারি পেইন ইন মাল্টিপল সাইট অফ বডি ফর লাস্ট 5 days। তারপরে আমি যখন এই পয়েন্টগুলোকে আবার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে ইলাবোরেট করব,
ইলাবোরেট করা মানে কি এই জিনিসগুলোকে বড় করে বলবো যে তার এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে এসেছে। তাহলে এই যে কথাগুলো বললাম এটা কি প্রেজেন্টিং কমপ্লেন্টস এর মধ্যে বললাম। তাহলে প্রেজেন্টিং কমপ্লেন্টস এর মধ্যে বললাম কেন? কারণ হচ্ছে তার হয়তো আগে থেকে সে হাইপারটেনসিভ, নোন হাইপারটেনসিভ ওষুধ খায়, সে আগে থেকে ডায়াবেটিসের ওষুধ খায় বা ইনসুলিন নেয়, এগুলো তার খুব একটা ভালো কন্ট্রোলে নেই, কিন্তু তারপরে মোটামুটি বাসায় ভালোই ছিল মোটামুটি, কিন্তু হঠাৎ করে এখন 2 দিন ধরে তার জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, এখন সে আমার কাছে এসেছে। তাহলে তার হিস্ট্রিটা সহজ হয়ে গেল যে এগুলো হচ্ছে তার প্রেজেন্টিং কমপ্লেন্টস। আর হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো কি তার, এগুলো হচ্ছে যে সমস্যাটা নিয়ে এসেছে History of present illness. হ্যাঁ, তাহলে তার যেই সমস্যাগুলো নিয়ে এসেছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এর সাথেও তার এই অসুবিধাগুলো আছে, এটাকে আমরা বলি কোমরবিডিটিস। মরবিডিটি মানে কি? অসুখ বা অসুস্থতা। হ্যাঁ, মরবিডিটি। আমার কাছে যে অসুবিধাগুলো নিয়ে এসেছে, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে এসেছে, এর বাইরে আগে থেকে নোন হাইপারটেনসিভ এবং নোন ডায়াবেটিক, এটা তাহলে কি? এটা হচ্ছে কোমরবিডিটিস। তাহলে এই অসুবিধাটা কোথায় লিখবো আমি? এটা হচ্ছে আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে লিখবো। ঠিক আছে? জি ম্যাম। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এ আমি কি ইনফরমেশন গুলো তাহলে লিখতে চাচ্ছি? আমি প্রথমে লিখতে চাচ্ছি যে সে আমার কাছে যে সমস্যা নিয়ে এসেছে, প্রেজেন্টিং কমপ্লেন্টস যেটা তার ছিল, জ্বর, সেই জ্বরটা কিরকম, কয়দিন ধরে আছে, জ্বরটা মেপেছিল কিনা কখনো, কত পেয়েছিল, সর্বোচ্চ তাপমাত্রা কত পেয়েছিল, ওই জ্বরের সাথে তার আর কি সমস্যা আছে, গায়ে ব্যথা আছে কিনা, জিহ্বায় স্বাদ ঠিক মতো পায় কিনা, নাকে গন্ধ ঠিক মতো পায় কিনা, জ্বরের সাথে তার কাশি, গলা ব্যথা এগুলো ছিল কিনা, কাশির সাথে কফ বের হয় কিনা, জিজ্ঞেস করতে হবে না? এগুলো সবকিছু জিজ্ঞেস করতে হবে। কাশির সাথে যদি কফ বের হয়, কফটার রং কিরকম, পরিমাণ কিরকম, এগুলোও জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে? তারপরে যে সকাল থেকে বললো একদিন ধরে শ্বাসের কষ্ট হচ্ছে, সেই শ্বাসের কষ্টটা কিরকম, অনেক বেশি না অল্প, উঠে টয়লেটে যেতে পারে কিনা, এই জিনিসগুলো আমি জিজ্ঞেস করি, তাই না? তাহলে এই যে কথাবার্তা গল্পের মতো করে লিখি, এই গল্পটা লিখি আমরা কোথায়? প্রেজেন্টিং কমপ্লেন্টস এ গল্প লিখি না, History of present illness. প্রেজেন্টিং কমপ্লেন্টস এ এই গল্প লেখা যাবে না, গল্পটা লিখতে হবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে তুমি যত সুন্দর করে ইনফরমেশন গুলো লিখতে পারবে তত ভালো, এবং হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা যতটুকু ইলাবোরেটলি লেখা যায় সেটা তত ভালো। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা ইলাবোরেটলি লিখতে হবে। সেখানে কি ইলাবোরেট করবো? ইলাবোরেশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেন্টস উইথ ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ ফাইন্ডিংস। তাহলে এখন পয়েন্টটা লেখা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এটুকুই আজকে আমি তোমাদেরকে পড়াবো, পরের ক্লাসে বলবো। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এটা একটু লিখে আন্ডারলাইন করে নাও, এর মধ্যে আমরা কি লিখি সেটা একটু বুঝে নাও। 1 নম্বর লিখেছো সবাই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস? জি ম্যাম। প্রেজেন্ট ইলনেস এর মধ্যে 1 নম্বর কথা যেটা করি আমরা সেটা হচ্ছে ইলাবোরেশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেন্টস। Elaboration of the presenting complaints with important positive and negative findings. একটু কষ্ট করে লিখে নাও, তারপর আমি বলছি এটা মানে কি বলতে চাচ্ছি সেটা। Elaboration of the presenting complaints with important positive and negative findings. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে জ্বরের কথা বললাম, যে জ্বরের সাথে তার গায়ে ব্যথা আছে, মাথায় ব্যথা আছে, কাশি আছে, কিন্তু তার কোনো নাক দিয়ে পানি পড়ে না, তার মানে কোনো রানিং নোজ নাই, তার কোনো অ্যাবডোমিনাল পেইন নাই, তার সাথে কোনো পেশাবে জ্বালা পোড়া নাই, একেবারে ইউরিনারি বার্নিং সেন্সেশন নাই, বা পায়খানার কোনো সমস্যা নেই, পেশাব পায়খানার কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো যে আমি জিজ্ঞেস করলাম এগুলো যে না, দুইটাই লিখতে হবে। কেন? কারণ কোনো একটা রোগী যদি জ্বরের সাথে, পেশেন্টের যদি জ্বরের সাথে বার্নিং মিকচুরেশন থাকে, পেশাবে জ্বালা পোড়া থাকে, সাথে যদি তলপেটে ব্যথা হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে তার
কোন অসুখ হয়েছে বলে তোমাদের মনে হয়? Urinary UTI. tract infection. UTI. ভেরি গুড, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আর আমি যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট বললাম, তাহলে তার অসুখ কোনটা মনে হয়? নিউমোনিয়া বা সিম্পল ভাইরাল ইনফেকশন হতে পারে না, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তারপর আমি বললাম না জ্বরের সাথে এগুলো কোনো সমস্যা আমার নাই, কিন্তু আমার খুব মাথা ব্যথা, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আর কালকে একবার খিঁচুনি হয়ে গেছিল। আমার সাথে যে লোক এসছে সে বলে জ্বরের সাথে মাথা ব্যথার সাথে খিঁচুনি, আর চোখে দেখতে সমস্যা হচ্ছে, আলোতে থাকতে পারছে না। তাহলে এরকম ভাবে কোন রোগীরা আসে সাধারণত? মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, এই পেশেন্ট গুলো এভাবে আসে। ফিভার উইথ হেডেক, উইথ ফটোফোবিয়া, উইথ কনভালশন, এগুলো নিয়ে আসে। তারপর রোগী একটু ওলটপালট এরকম। তাহলে জ্বরের সাথে কোন অসুবিধাগুলো আছে সেগুলো যেমন ইম্পর্টেন্ট, কোন অসুবিধাগুলো নাই সেটাও ইম্পর্টেন্ট। তাহলে এই কথা বা হিস্ট্রিটা কমপ্লিট হবে। ইলাবোরেশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেইন্টস উইথ ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ ফাইন্ডিংস। বোঝা গেল কথাটা? জি ম্যাম। Yes ma'am. আচ্ছা, তাহলে এই কথাটা হচ্ছে আমরা যখন হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস লিখবো এটা সবসময় মনে রাখবো। 2 নম্বর কথাটা কি লিখবো, যে এই যে প্রেজেন্টিং কমপ্লেইন্টস এর জন্য আমার কাছে আসার আগে সে আর কোনো কাউকে দেখিয়েছে কিনা, বা এটার জন্য কোনো ওষুধপত্র নিয়েছে কিনা, বা এটাতে তার অসুবিধাটা বাড়লো নাকি কমলো। যেমন আমরা জ্বর আসলে প্রথম দিনে কি ডাক্তারের কাছে চলে যাই? যাই না তো, তাই না? ডাক্তারের কাছে যাই না, আমরা তো চেষ্টা করি বাসায় 2 দিন 1 দিন দেখতে। যখন দেখা যায় যে জিনিসটা বেড়েই যাচ্ছে, না পাখাই। হ্যাঁ, নতুন নতুন ওষুধপত্র, নতুন নতুন অসুবিধা দেখা যাচ্ছে, ওষুধপত্র খেয়েও খুব একটা কাজ হচ্ছে না, তখন আমরা ডক্টরের কাছে যাই, তাই না? তাহলে এই যে তার প্রেজেন্টিং কমপ্লেন্স, তার 4-5 দিন ধরে জ্বর, প্রথমে সে কোনো লোকাল হসপিটালে ভর্তি হওয়ার আগে সে কোনো তার এরিয়ার মধ্যে কোনো ডাক্তারকে দেখিয়েছে কিনা, তাহলে এই জিনিসগুলো, এই যে তার প্রেজেন্টিং কমপ্লেন্টস নিয়ে আর কোথাও সে দেখিয়েছে কিনা, সেটাও আমরা এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে লিখবো। 3 নম্বর লিখি কি? 3 নম্বর লিখি যে তার কোমরবিডিটিস গুলো সম্পর্কে, যেমন তার হাইপারটেনশন আছে, তার ডায়াবেটিস আছে বললাম, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এগুলো কি হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে যাবে না হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে থাকবে? পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে যাবে সবার কাছে? Present illness ma'am. Present illness. হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে যাবে না, কারণ এটা তো পাস্ট হয়ে যায়নি। আমার ডায়াবেটিস তো আছেই, ডায়াবেটিস তো ভালো হয়ে যায়নি। জ্বর এসেছে, মাথা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, কিন্তু ডায়াবেটিস তো ভালো হয়ে যায়নি, হাইপারটেনশনও ভালো হয়ে যায়নি, দুইটার জন্যই আমি ওষুধ খাচ্ছি। তাহলে এগুলো তো আছেই, তাই না? তাহলে এগুলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যেই তো থাকবে, রাইট? Yes ma'am. এগুলোকে আমরা বলি কোমরবিডিটিস। কোমরবিডিটিস বললাম, ঠিক আছে? যে এখন যে অসুবিধা হচ্ছে সেটার পাশে এই অসুবিধাগুলো কিন্তু আছে, এগুলো ভালো হয়ে যায়। তাহলে কোমরবিড ইলনেস গুলো সম্পর্কে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে লিখবো। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে 1 নম্বর বললাম ইলাবোরেশন অফ দ্য প্রেজেন্টিং কমপ্লেইন্টস উইথ ইম্পর্টেন্ট পজিটিভ এন্ড নেগেটিভ ফাইন্ডিংস। 2 নম্বর কি? প্রেজেন্টিং কমপ্লেইন্টস নিয়ে সে এই যে প্রেজেন্টিং কমপ্লেইন্ট নিয়ে কোনো সে মেডিকেশন নিয়েছে কিনা বা কাউকে দেখিয়েছে কিনা, সেটা 2 নম্বর পয়েন্টে আসবে। 3 নম্বর পয়েন্টে আসবে তার কোমরবিডিটিস গুলো সম্পর্কে, যেমন তার হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো সম্পর্কে কথাটা লিখতে হবে। আর 4 নম্বরে কি লিখতে হবে? আমরা কি করি, যখন পেশেন্ট আমার কাছে আসে তার প্রেজেন্টিং কমপ্লেইন্ট গুলোর পাশাপাশি আমরা তাকে জিজ্ঞেস করি আপনার আর কোনো সমস্যা আছে কিনা। যেমন কি কি আর কোনো সমস্যা বলতে যদি বোঝায়, আপনার ঘুম ঠিক মতো হয় কিনা, খাবারের রুচি ঠিক মতো আছে কিনা, পেশাব পায়খানার কোনো সমস্যা আছে কিনা, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলি? সিস্টেমিক ইনকোয়ারিজ। সিস্টেমিক ইনকোয়ারিজ, এই সবগুলো জিনিসই গুছিয়ে লিখতে হবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে। আজকের জন্য এইটুকু ইনফরমেশন দিব তোমাদেরকে। নেক্সট তোমাদের ক্লাস, আগামীকালকেও ক্লাস আছে, তাই না? একই টাইমেই তো ক্লাস হবে তোমাদের। আমি নেক্সট দিন আমার মতো করে আবার নেক্সট
নেক্সট টিউসডেতে আবার আমার সাথে ইনশাআল্লাহ ক্লাস হবে, তখন আমি আবার আমার মতো শুরু করবো, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম ম্যাম। হিস্ট্রি অফ প্রেজেন্ট, ম্যাম। ম্যাম হিস্ট্রি অফ হ্যাঁ। প্রেজেন্ট ইলনেসের সেকেন্ড পয়েন্ট হ্যাঁ। একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পয়েন্টটা ছিল যে যে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছে এটা নিয়ে সে অন্য কোনো ডাক্তারকে দেখালো কিনা। যেমন ধরো আমি বললাম যে তার জ্বর কাশি ছিল, এটা নিয়ে সে কোনো ধরো বাড়ি গিয়ে উনি দেখালেন, তারপর ওনাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, ওষুধপত্র দেওয়া হলো, এগুলো খাচ্ছেন, কিন্তু বাড়ি গিয়েও তার জ্বর কমলো না, তখনই তো সাধারণত হসপিটালে আসে, তাই না? তাহলে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে প্রথমে তো ইলাবোরেট করলাম প্রেজেন্টিং কমপ্লেন্টস, তারপরে বললাম যে উইথ দিস কমপ্লেন্টস হি ওয়েন্ট টু আ লোকাল ফিজিশিয়ান and was prescribed with some medication. He took the medication but his symptoms persisted, so he was admitted in this hospital for further management. যে কথাটা বললাম না এখানে, এটা হচ্ছে তোমার প্রেজেন্টিং কমপ্লেন্টসটা করার পর কথাটা জানাতে হবে যে এই সমস্যাগুলো নিয়ে সে লোকাল একজন ফিজিশিয়ানের কাছে দেখিয়েছে এবং কিছু ওষুধপত্র এখন সে খাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তার সমস্যাগুলো আছে, এটা আসবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে আসবে যে তার ডায়াবেটিস, হাইপারটেনশন, তার কোমরবিডিটিস গুলো সম্পর্কে আসবে। আর 4 নম্বরে হচ্ছে তার সিস্টেমিক ইনকোয়ারিজ। বুঝতে পেরেছো সবাই? ম্যাম ম্যাম Yes ma'am. বলো। আর ম্যাম কিছু ওই জানতে যে চাচ্ছো? ম্যাম ওই যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যে বললাম যে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিনা বা মেডিসিন নিয়েছি কিনা, এটা কি ম্যাডাম ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে যাবে না? যে আমি কোনো মেডিসিন নিলাম কিনা বা ডাক্তার দেখিয়েছি কিনা, এটা কি মানে ওই যে হ্যাঁ, আমি যে 4 নাম্বার হিস্ট্রির মধ্যেও 5 নাম্বার ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যেও আমরা ম্যাডাম লিখি ট্রিটমেন্ট হিস্ট্রি। আমি বলছি ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে আমরা ওষুধগুলোর নাম লিখি, ঠিক আছে? ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে ওষুধগুলোর নাম লিখি এবং ডিউরেশন লিখি। যেমন ধরো সে জ্বরের জন্য তাকে একটা নাপাদ খেলো, তারপরে সে একটা অ্যান্টিবায়োটিক খেলো, সেটা লিখলাম। ডায়াবেটিসের ওষুধটার নাম, হাইপারটেনশন ওষুধটার নাম, এই ওষুধগুলো খেয়েছে, এগুলোতে কোনো তার ডায়াবেটিস হাইপারটেনশনটা কন্ট্রোলে আছে কিনা, কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এই জিনিসগুলোকে ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে লিখি আমরা। কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে ধরো আমি যখন মানে হিস্ট্রি প্রেজেন্ট ইলনেসটা কিছুটা গল্পের মতো করে তোমার মোটামুটি বুঝিয়ে বলতে হবে, যেন কথাটা শুনে বুঝতে পারে, যার কাছে তুমি বলছো সে যেন বুঝতে পারে যে তুমি কোন অসুখের দিকে যেতে চাচ্ছ, ঠিক আছে? আমরা ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে ওষুধগুলো, মেডিকেশন গুলোর নাম লিখি, সাথে কতদিন ধরে খাচ্ছে এবং সেখানে তার কোনো সাইড ইফেক্ট হয়েছে কিনা, বা ওষুধটা খাওয়ার পরে অসুখটা তার কন্ট্রোলে আসলো কিনা, এই জিনিসগুলোকে হাইলাইট করি। কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যেও এই জিনিসটা কিছুটা আনতে হয়। আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল সামনে দিলে হয়তো জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আজকে তো প্রথম দিন, তোমাদেরকে অনেক ইনফরমেশন অলরেডি দিয়ে ফেলেছি। এগুলো একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভালো লাগবে। এত কঠিন না, বলো ম্যাম। বলো। প্রেজেন্টিং কমপ্লেইন্টস এর পজিটিভ আর নেগেটিভ ফাইন্ডিংসটা কি হবে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এই যে একটু আগে বললাম যে আমার জ্বরের সাথে আমি রুগীকে অনেকগুলো কথা জিজ্ঞেস করলাম যে জ্বরের সাথে আপনার কি কি সমস্যা হয়, তখন রুগী বললো যে আমার মাথা ব্যথা আছে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম আপনার গায়ে ব্যথা আছে? হ্যাঁ, আমার গায়েও ব্যথা করে। আচ্ছা, আপনি কি জিহ্বায় স্বাদ ঠিক মতো পাচ্ছেন? হ্যাঁ, জিহ্বায় স্বাদ পাচ্ছি, খেতে পারছি মোটামুটি, এরকম বললো। তারপর বললাম যে নাকে গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, নাকে গন্ধ পাচ্ছি। তারপর বললাম যে কাশি আছে? হ্যাঁ, কাশি আছে। কফ বের হয়? হ্যাঁ, কফ বের হয়। তাহলে যে আমি অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম না জ্বরের সাথে, কিছু কিছুর উত্তর হ্যাঁ হলো, কিছু কিছুর উত্তর না হলো, তাই না? যেগুলো হ্যাঁ, তার মানে ফিভারের সাথে এই জিনিসগুলো আছে, তার পজিটিভ। তার ফিভারের সাথে হেডেক আছে, জেনারেলাইজড বডি এক আছে, তার কাফ আছে, তার ব্রেথলেসনেস আছে, এগুলো তাহলে ফিভারের সাথে পজিটিভ ফাইন্ডিং আছে ফিভারের সাথে এগুলো। আর ফিভারের সাথে এগুলো নেই, তার মানে তার লস অফ টেস্ট সেন্সেশন নেই, লস অফ স্মেল সেন্সেশন নেই,
ইউরিনারি বার্নিং নেই, অ্যাবডোমিনাল পেইন নেই, এগুলো কি তাহলে তার নেগেটিভ ফাইন্ডিং, তাই না? Yes, ma'am. তাহলে যে কোনো একটা প্রেজেন্টিং কমপ্লেইন যখন আমার কাছে আসবে, আমি চেষ্টা করব তার সবকিছু জিজ্ঞেস করতে, যেন আমি একটা সম্পূর্ণ ধারণা পেতে পারি। বুঝতে পারছো? Yes, ma'am. Thank you. আচ্ছা, নবেরা ক্লিয়ার হয়েছে তাই না? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে এতক্ষণ যা পড়লাম সেগুলো নিয়ে? ম্যাম চিফ কমপ্লেইন্টে তো আগে C/C লেখা হতো, এখন যেহেতু প্রেজেন্টিং কমপ্লেইন্ট বলা হয়, এখন কি লেখা হবে? ওইটা ভুলে যাও, C/C ভুলে যাও, প্রেজেন্টিং কমপ্লেইন্টসই লিখবা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, প্রেজেন্টিং কমপ্লেইন্টস লিখো। বইটা সবাই একটু কেনার চেষ্টা করো, এখনো তো সময় আছে। বইটা একটু কিনে বইটা পড়লে ভালো লাগবে, কারণ আমরা যত কথাই বলি না কেন, বই তো বইয়ের মতো কথা বলতে পারবো না, তাই না? যতটুকু পড়িয়েছি সেটা তোমাকে ফরম্যাট আকারে মনে রাখতে হবে, কিন্তু বইগুলো কিনে পড়া শুরু করবে, ঠিক আছে? অনেক প্রেসার নিয়ে পড়তে হবে না, বরং এখান থেকে কি কি ভালো জিনিস বোঝা যায় বা মজার ইনফরমেশন নেওয়া যায় সেটা চেষ্টা করো। এইভাবে তো ওয়ার্ডের ক্লাস আসলে হয় না, তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করলাম, দেখা যাক সামনে ক্লাস কিভাবে আমরা নিব, ঠিক করতে হবে। হ্যাঁ, আর সবাই ভালো থাকবে, আর সবকিছু যেন ভালো হয়ে যায় জন্য সবাই দোয়া করবে, এই আর কি। ঠিক আছে, ভালো থেকো সবাই, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। আর ক্লাস আছে? আসসালামু আলাইকুম ম্যাম। কোথাও কনফিউশন আছে? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, ফরম্যাটটা একটু মনে রেখো, আর কালকে তোমাদের ক্লাস নেবেন যে স্যারকে বলবে যে আমাদের এতটুকু জিনিস পড়ানো হয়েছে, আমরা একদিন একই ক্লাস নিব, তো তাহলে তোমাদের কি হবে, একই ইনফরমেশন একই জিনিসগুলো রিপিটেশন যেন হয় না। সবসময় বলবে যে আমাদের এতটুকু পড়ানো হয়েছে স্যার, বা আমাদের এতটুকু পড়ানো হয়েছে ম্যাডাম, আমার ক্লাস থাকলে আমাকে জানাবে, যাদের সাথে যখন ক্লাস থাকবে তাকে জানাবে, তাহলে একই হবে, একই জিনিসের রিপিটেশন হবে না, ঠিক আছে? জি ম্যাম। আর সবাই ভালো থেকো। আমার নাম মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। আমার নাম নাজিয়া ইসলাম। তোমাদের ক্লাস মনিটর কে কে এগুলো মনিটর করে, কি কেউ আছে? ম্যাম সার্জারিতে আমি আর দুর্জয়। আরেকবার একটু বলো। ম্যাম সার্জারিতে আমি আর খাদিমুর রহমান দুর্জয়, আমরা দুইজন আছি। মেডিসিনে কাউকে ঠিক করে দেওয়া হয়নি? না ম্যাম, আজকে ফার্স্ট ক্লাস। নো ম্যাম। আচ্ছা, তোমাদের কত নাম্বার থেকে কত নাম্বার রোল পর্যন্ত এখানে প্লেসমেন্ট? ম্যাম সবাই এরকম কিছু তো এখনো ডিসাইড করে দেওয়া হয়নি। 125। আচ্ছা, তাহলে তোমরা দুজনই মেডিসিনেও তোমরা ইয়ে করো, ঠিক করো। আর আমাদের আমার ফোন নাম্বার তো তাহলে তোমাদের কাছে লিখে নাও, আমার ভাইবার আছে, ঠিক আছে? তোমাদের আছে ভাইবার থেকে করতে পারবে, যোগাযোগ করতে পারবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার সাথে একটু আমার নাম নাজিয়া ইসলাম। হ্যাঁ, 01711 01711। তারপর ম্যাম 348907 01711 348907। জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো ডক্টর, হ্যাঁ, আর তিনজন রেজিস্টার আছে, তো তিনজনের নামে লিখে দেখো। ডক্টর ওয়াসিফ, দেখো বলবো নাম্বার, ডক্টর ওয়াসিফ 117 717, এরপরে 59
59 তারপর 3231 yes ma'am ঠিক আছে 01717593231 জি ম্যাম আচ্ছা আর নাসির স্যার আছেন ডক্টর নাসির স্যার আছেন আমি নাম্বার বলছি লিখে নাও NASIR নাসির স্যার yes ma'am দাঁড়াও আপনার নাম্বার হচ্ছে 01912 yes ma'am 01912 তারপর 921 লিখেছো 921 yes ma'am 921 এরপরে 881 881 জি ম্যাম আচ্ছা আহনাফ আর কে তোমাদের মাহিন yes ma'am আচ্ছা তোমাদের দুজনের নাম্বারটা আমাকে টেক্সট করে দিবে ঠিক আছে জি ম্যাম নাম এবং নাম্বার দুইজনেই ওকে ম্যাম নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের ক্লাস হবে ওনাদের সাথে হ্যাঁ আর নেক্সট মঙ্গলবার ইনশাআল্লাহ আমার সাথে হবে জি ম্যাম ওকে ম্যাম আচ্ছা সবাই ভালো আর কোথাও কনফিউশন থাকলে আমার ক্লাসে কোথাও আরো কনফিউশন থাকতে পারে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ জি ম্যাম অবশ্যই আচ্ছা ভালো থেকো সবাই হ্যাঁ জি ম্যাম তাহলে ক্লাস শেষ করছি জি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম Assalamualaikum, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মজিদ ভাই দিয়ে দিয়েছে আমার নাম্বার ক্লাস এরকম সময় 10:30 না ফরেনসিক ম্যাডাম ক্লাস না জানেন না